আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। এই ক্লাসে আমি রসায়নের ষষ্ঠ নাম্বার চ্যাপ্টার অর্থাৎ মূলের ধারণা এবং রাসায়নিক গণনা এটা নিয়ে আলোচনা করব। আজকের এই ক্লাসের মাধ্যমে আমি এই চ্যাপ্টারটা শুরু করছি। আশা করছি ভালো লাগবে। তো আজকের এই ক্লাসে আমরা প্রথমে একটু জানবো যে রসায়নকে আসলে ভালোভাবে জানার জন্য দুইটা সেক্টরে বিভাগ করা যায়। একটা হচ্ছে গুণগত রসায়ন আর একটা হচ্ছে পরিমাণগত রসায়ন। অর্থাৎ একটা হচ্ছে তোমার কোয়ালিটেটিভ কেমিস্ট্রি আর একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ। অর্থাৎ আমরা অনেক সময় জানি না যে কোনো কিছু বলি যে আমরা এটা একটা অ্যাসিড, আবার অনেক বলি যে এটা ক্ষার বা বেস, অনেক সময় বলি এটা সল্ট লবণ। হ্যাঁ, অনেক সময় বলি এগুলা কে, এগুলো হচ্ছে ফিজিক্যাল নেচার। ওটার যে কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে নেচার গুলা দেয় সেই উপরে ডিপেন্ড করে আমরা বলি। তাহলে এগুলো হচ্ছে কোয়ালিটি, গুণ, কোয়ালিটি, এগুলো হচ্ছে কোয়ালিটি। তো এটা হচ্ছে কোয়ালিটেটিভ কেমিস্ট্রির অংশ। আর আমরা যদি বলি যে একটা রিয়াকশনের মধ্যে কোনো একটা রিয়েক্ট্যান্ট কি পরিমাণ রিয়াকশন করবে, কোনো একটা কেমিক্যাল কত পরিমাণ লাগবে একটা রিয়াকশনের জন্য, এটা নিয়ে যখন আলোচনা করা হবে তখন সেটা হবে কি রসায়নের পরিমাণগত আলোচনা। তো সেটাকে বলা হবে রসায়নের পরিমাণগত আলোচনা, সেটাকে বলা হয় পরিমাণগত রসায়ন। তো এই পরিমাণগত রসায়নের একটি পার্ট তোমাদের এখানে এই চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে, সেটা হচ্ছে কি মূলের ধারণা এবং রাসায়নিক গণনা। তো আমি যদি প্রথমে বলি যে এই প্রথমে শব্দটা হচ্ছে মূল। মূল শব্দটা কি জিনিস আমি যদি বলি, তো এই মূল হচ্ছে রাসায়নিক পদার্থের গণনার একটা একক। যেমন আমরা কি কেজিতে হিসাব করি, গ্রামে হিসাব করি কোন একটা পরিমাণ। তো এই রসায়নের ক্ষেত্রে মূলের হিসাবটা এরকম একটা একক বা ইউনিট হিসেবে ব্যবহার করে। তো মূল যদি আমি বলি, মূল হচ্ছে কোন একটা রাসায়নিক বস্তুর মধ্যে, কোন একটা পদার্থের মধ্যে যেই পরিমাণের মধ্যে, কোন একটা পদার্থের যেই পরিমাণের মধ্যে একটা সংখ্যা অর্থাৎ 6.023 ইন্টু 10⁻23t। কি বললাম? এটা একটা সংখ্যা, এক্সপেরিমেন্টাল ডেটা, এটা বলছি একটু পরে। তো কোনো একটা পদার্থের মধ্যে যদি 6.023 ইন্টু 10⁻23t পরমাণু অথবা অণু অথবা আয়ন থাকে, তাহলে সেই পরিমাণকে বলা হবে কি ওই পদার্থের এক মোল। তো এই মোলের সংখ্যাটা আরেকভাবে বলা যেতে পারে যে কোনো একটা পদার্থের পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক ভর এবং অণুর ক্ষেত্রে আণবিক ভরকে যদি আমি গ্রাম এককে প্রকাশ করি, তাহলে যে পরিমাণ পাওয়া যাবে তাকে বলা হবে ওই পদার্থের মোল। অর্থাৎ আমি যদি বলি যে কার্বনের পারমাণবিক ভর, কার্বনের পারমাণবিক ভর কত? কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12। তার মানে কার্বনের পারমাণবিক ভর যদি 12 হয়, তাহলে আমরা কি বলতে পারি যে 12 গ্রাম বা 12 গ্রাম কার্বন সমান এক মোল কার্বন। এক মোল কার্বন আমরা বলতে পারি না? 12 গ্রাম কার্বন সমান হচ্ছে এক মোল কার্বন। তাহলে আমি যদি বলি যে এক মোল কার্বন পরমাণু সমান 6.023 ইন্টু 10⁻23t কার্বন পরমাণু। বলতে পারি কিনা? আমরা কি বললাম প্রথমে, কোনো একটা পদার্থের মধ্যে যদি 6.023 ইন্টু 10⁻23t পরমাণু থাকে অথবা অণু থাকে অথবা আয়ন থাকে, তাহলে সেই পরিমাণকে বলা হবে কি ওই পদার্থের এক মোল। তাহলে এক মোল যদি আমি আবার আরেকটা সংজ্ঞা থেকে আমরা কি জানলাম যে কোনো একটা পদার্থের অর্থাৎ পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক ভর, অণুর ক্ষেত্রে আণবিক ভরকে যদি আমরা গ্রাম এককে প্রকাশ করি, যে পরিমাণ পাওয়া যাবে সেটা হচ্ছে ওই পদার্থের কি এক মোল। তো ওই এক মোলের মধ্যে আবার কি থাকবে? যদি এক মোল পরমাণু হয় তাহলে 6.023 ইন্টু 10⁻23t পরমাণু থাকবে। অণুর ক্ষেত্রেও সেম, যদি এক মোল অণু বলি তাহলে এতটি অণু থাকবে। আর আয়নের ক্ষেত্রেও সেম, আয়ন যদি বলি যে এক মোল আয়ন সমান কতটি আয়ন, তাহলে হবে 6.023 ইন্টু 10⁻23t আয়ন। তো এই যে একটা সংখ্যা বললাম 6.023 ইন্টু 10⁻23, এই সংখ্যাটাকে বিজ্ঞানী অ্যাভোগাড্রো আবিষ্কার করছে বিভিন্ন এক্সপেরিমেন্টাল ডাটার মাধ্যমে। তো এটাকে বলা হয় নাম্বার অফ অ্যাভোগাড্রো, অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যা। এটাকে কি বলে? অ্যাভোগাড্রো সংখ্যা। অ্যাভোগাড্রো সংখ্যা, এটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। তো আমরা মূলের সম্পর্কে একটু
বেসিক আইডিয়া দেখলাম। তো এবার আসবো যে আণবিক ভর কিভাবে বের করে। কোন একটা, আমরা তো পারমাণবিক ভর জানি, পর্যায় সারণী থেকে আমরা কিন্তু পারমাণবিক ভরটা জানতে পারি, কিন্তু কোনো একটা অণুর স্পেসিফিক, কোনো একটা অণুর আণবিক ভরটা কেমন বা কিভাবে বের করতে হয় সেটা একটু দেখব। যেমন আমরা প্রথমে একটা সিম্পল একটা অণু নিয়ে কাজ করি, যেমন আমাদের যদি বলে হাইড্রোজেন ক্লোরাইড। হাইড্রোজেন ক্লোরাইড একটা কি অণু, তো যৌগ বা অণু বলি আমরা। তো হাইড্রোজেন, এটার যদি পারমাণবিক ভর, সরি অণুর ভর বলি, এটা একটা অণুর ভর কি আণবিক ভর। তো আমরা যদি বলি যে আণবিক ভর, আণবিক ভরটা বের করবো এভাবে যে এখানে কয়টা পরমাণু আছে, হাইড্রোজেন একটা পরমাণু, কার্বন ক্লোরিন একটা পরমাণু। তো দুইটা পরমাণুরই পারমাণবিক মানে ইন্ডিভিজুয়াল পারমাণবিক ভর আছে না। তো আমি যদি হাইড্রোজেনের পারমাণবিক ভরটা বলি, হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1। হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1। আর হাইড্রোজেন আছে কয়টা, একটা। মানে প্রথমে হচ্ছে পারমাণবিক ভর পরমাণুর সংখ্যা দিয়ে গুণ করব, তারপর হচ্ছে ক্লোরিন, ক্লোরিন হচ্ছে 35.5, ক্লোরিনের একটি পরমাণুর ভর। তো আমি যদি এখানে ক্লোরিন কয়টা আছে, একটা আছে, তার মানে এখান থেকে আমরা পাবো 36.5। অর্থাৎ এটা কি পাইলাম, আণবিক ভর কার পাইলাম, হাইড্রোজেন ক্লোরাইড। হাইড্রোজেন ক্লোরাইডের আণবিক ভরটা আমরা এইভাবে বের করতে পারি। আণবিক ভরের একক হচ্ছে গ্রাম পার মোল। আণবিক ভরের একক হচ্ছে গ্রাম পার মোল। তো এবার যদি আমরা বলি যে সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে কি হবে, সোডিয়াম হাইড্রোক্সাইড। তো সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কি হবে, সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর। আচ্ছা, সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভরটা যদি আমরা বের করি, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত, 11, আর পারমাণবিক ভর কত, 23। তো সোডিয়ামের ক্ষেত্রে পারমাণবিক ভর হচ্ছে 23, আর সোডিয়াম আছে একটা, প্লাস এখানে অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে। অক্সিজেনের পারমাণবিক ভর কত, পারমাণবিক ভর হচ্ছে 16, অক্সিজেন আছে একটা, প্লাস হাইড্রোজেন আছে না এখানে, হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, কিন্তু হাইড্রোজেন আছে কয়টা, একটা। তো এবার আমরা যদি একটু ক্যালকুলেশন করি, 23 প্লাস 16 প্লাস 1, তাহলে এখান থেকে আসবে 24, 24 আর 6 হচ্ছে 30, 40, এখানে আসবে 40। তার মানে আমরা কিন্তু খুব সহজেই পারমাণবিক ভর মানে পরমাণুর ভর থেকে আমরা কোনো একটা স্পেসিফিক অণুর আণবিক ভর বের করতে পারি। তো আণবিক ভর বের করতে পারলাম। এবার একটা একটু জটিল একটা দেখবো, যে তুতে কপার সালফেট 5 অণু পানি, এটাকে বাণিজ্যিক ভাবে বলা হয় তুতে, আর এটা হচ্ছে পেন্টাহাইড্রেট কপার সালফেট, এটাকে বলা হয় কেমিক্যাল নেম। তো আমরা বলি যে কপার সালফেট 5 অণু পানি। তো এখান থেকে এর যদি আণবিক ভরটা বের করি, এর আণবিক ভর, এর আণবিক ভরটা কি হবে, আমরা কি জানি যে কপার একটা পরমাণু। তো কপার পরমাণুর পারমাণবিক ভর আছে না, কপার পরমাণুর পারমাণবিক ভর কত, 63.5। কপার আছে কয়টা, একটা, প্লাস এখানে সালফারটা যদি আমি ইন্ডিকেট করি, সালফারের পারমাণবিক ভর হচ্ছে 32। এগুলো কোথায় পাবা, এগুলো হচ্ছে পর্যায় সারণী, পিরিয়ডিক টেবল চ্যাপ্টার 4 এগুলো আছে। তো সালফারের পারমাণবিক ভর হচ্ছে 32, সালফার আছে একটা, প্লাস অক্সিজেন এখানে কত, 16 ইন্টু অক্সিজেন 4, প্লাস আচ্ছা এই জায়গায় এখানে 5 অণু পানি মানে কি, এই 5টা অণু পানি আছে, 5টা অণু পানি আছে না, তার মানে 5 ইন্টু 1 অণু পানি। তো আমি 1 অণু পানির ভরটা বের করি, তাহলে 1 ইন্টু 2, অর্থাৎ হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, হাইড্রোজেন আছে দুইটা, অক্সিজেন হচ্ছে 16, অক্সিজেন আছে একটা। এইভাবে করা যায়। তো এখান থেকে যদি আমি একটু ক্যালকুলেশন করি, এখানে আসবে 63.5, এখানে আসবে 32, এখানে আসবে 4 লং কত আসে, একটু যদি ক্যালকুলেটর দিয়ে করি, 16 ইন্টু 4 64 আসে। তো এখান থেকে আসে 64, আর এই জায়গা থেকে কত আসবে, এখানে আসবে 5 ইন্টু 18, 5 ইন্টু 18। তো এটা থেকে যদি আমি একটু ডিরেক্ট ক্যালকুলেটরে বসিয়ে দিই, তাহলে আমার কত আসে, 63.5 প্লাস 32 প্লাস 64 প্লাস 5 ইন্টু 18। তো এখান থেকে আমার আসতেছে 249.5,
গ্রাম পার মোল। তার মানে কপার সালফেট পেন্টাহাইড্রেট কপার সালফেট এটাকে বাণিজ্যিক নাম হিসেবে তুতে ডাকা হয়। তো এটার আণবিক ভরটা কত পাইলাম? 249.5। এইভাবে কিন্তু আমরা যে কোনো অণুর আণবিক ভর, যে কোনো যৌগের আণবিক ভর বের করতে পারি। তো এবার আমরা আসবো যে গ্যাসের মোলার আয়তন কি জিনিস, এটা খুবই ইম্পর্টেন্ট, আমি বলে দিচ্ছি। তো আমি যদি গ্যাসের মোলার আয়তনটা একটু বলি কেমন হবে, তার আগে আমরা একটা অঙ্ক করে ফেলি যে সোডিয়াম 5 গ্রাম পানিয়ে কত মোল, 5 গ্রাম পানিয়ে কত মোল কি আছে, পানি বিদ্যমান। 5 গ্রাম পানিয়ে কত মোল পানি বিদ্যমান। আমরা এই যে মোল বুঝলাম, সে আণবিক ভর বুঝলাম, আণবিক ভর যেটা, এখান থেকে আমরা কিন্তু এই অঙ্কগুলো একটু করতে পারি। যেমন 5 গ্রাম পানিয়ে কত মোল পানি বিদ্যমান। আচ্ছা, তো আমরা একটু স্পেসিফিকলি বলি যে এটা হচ্ছে পানি, তাই না? এটা কি পানি না? পানির আণবিক সংকেত পানি। তো এই পানির আণবিক ভর, পানির আণবিক ভরটা কত এখানে? হাইড্রোজেন হচ্ছে 1, আছে 2টা, অক্সিজেন হচ্ছে 16। তার মানে এখান থেকে আমরা পাচ্ছি পানির আণবিক ভর হচ্ছে 18, তাই না? 18 গ্রাম। তার মানে 18 গ্রাম ওয়াটার, 18 গ্রাম পানি সমান কত? 1 মোল পানি। 1 মোল কি পানি? কি বললাম? 18 গ্রাম পানি মানেই তো 1 মোল পানি। কারণ কি, আমরা কোনো একটা পরমাণুর বা কোনো একটা যৌগের কি আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় সেটা হচ্ছে 1 মোল। তো এই 1 মোলের মধ্যে আবার কয়টা পরমাণু আছে? 1 মোলের মধ্যে আবার কত মোল আছে? আচ্ছা 1 মিনিট, এখানে তো আমরা মোলই বের করতে বলছে। 5 গ্রাম পানিয়ে কত মোল পানি বিদ্যমান। তাহলে 18 গ্রাম পানি মানে যদি 1 মোল হয়, এখান থেকে আমরা কি বের করতে পারবো? 1 গ্রামের জন্য বের করতে পারবো না? 1 গ্রাম পানি, 1 গ্রাম পানি সমান কত হবে? 1/18 মোল পানি। তাহলে এখান থেকে 5 গ্রামেরটা বের করতে পারবো না, একদম ঐকিক নিয়ম, আমি একটু ভেঙে ভেঙেই দেখাচ্ছি। প্রথম, তার মানে 5/18 মোল পানি। তো এখান থেকে কত আসবে? 5 কে যদি 18 দিয়ে ভাগ করি, 5 ভাগ 18, তাহলে এখান থেকে আসতেছে আমার 0.277, অর্থাৎ 0.278 মোল পানি। এটা তো একদমই সিম্পল ছিল। অর্থাৎ আমরা তো জানি যে 18 গ্রাম পানি মানে হচ্ছে 1 মোল পানি। তো এই 5 গ্রাম পানি মানে কত মোল পানি সেটা আমাকে বের করতে বলছে। তো একইভাবে আমি যদি বলি যে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতগুলো হাইড্রোজেন, সালফার এবং অক্সিজেন পরমাণু আছে। তো এই অঙ্কটা একটু করব, মুছে দিই। আচ্ছা, এই অঙ্কটা যদি আমি করি যে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতগুলো হাইড্রোজেন, সালফার, অক্সিজেন পরমাণু আছে। তো আমরা প্রথমে লিখব কি, সালফিউরিক অ্যাসিড H2SO4 এর আণবিক ভর। সালফিউরিক অ্যাসিডের আণবিক ভরটা কত আসবে একটু দেখি। হাইড্রোজেন 1 × 2, সালফার হচ্ছে 32 × 1, প্লাস অক্সিজেন হচ্ছে 16 × 4। এখান থেকে কত আসবে একটু দেখি। তো এখানে আসবে 2 + 32 + 16 × 4, এখান থেকে আসে 98। তার মানে আমি পাইলাম সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর পাইলাম। তার মানে কি, এত গ্রাম সালফিউরিক অ্যাসিড সমান কত? 1 মোল সালফিউরিক অ্যাসিড। তো আমারে বলতেছে কি যে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতগুলো পরমাণু আছে। আচ্ছা 1 মিনিট, তো আমরা মোলের সংজ্ঞা অনুসারে কি লিখতে পারি যে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড H2SO4, 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডে বিদ্যমান কত? 6.023 × 10⁻23T
অণু, সালফিউরিক অ্যাসিডের অণু না, H2SO4 অণু। তার মানে বুঝছি আমি যে এটা কিন্তু 1 মোল, 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড সমান 1 মোল, আর 1 মোলের মধ্যে আছে কতটি? 6.023 × 10⁻23 টি সালফিউরিক অ্যাসিডের অণু বিদ্যমান। তাহলে এখান থেকে আমি 1 গ্রামের জন্য বের করতে পারবো না? 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে H2SO4 এ বিদ্যমান কত? এখান থেকে যদি আমি বের করি তাহলে 6.023 × 10⁻23 ডিভাইডেড বাই 98। তো এখান থেকে এতটি সালফিউরিক অ্যাসিডের অণু। তো এখান থেকে যদি আমি একটু বের করি, তো এখান থেকে আসবে 6.023 × 10⁻23 ডিভাইডেড বাই 98। এখান থেকে আসতেছে কত? 6.146। আচ্ছা 1459, তো এটা 6 নিয়ে 10⁻21। ওকে, এতটি সালফিউরিক অ্যাসিডের অণু। আচ্ছা, আমি কিন্তু 1 গ্রামের মধ্যে কতগুলো সালফিউরিক অ্যাসিডের অণু আছে সেটা কিন্তু বের করতে পারলাম, কিন্তু আমার প্রশ্ন কি এটা চাইছে? না, প্রশ্ন চাইছে কি কতগুলো হাইড্রোজেন, সালফার এবং অক্সিজেন পরমাণু আছে। আচ্ছা একটু দেখি, এখানে হচ্ছে সালফিউরিক অ্যাসিড H2SO4, এখানে এটা একটা সালফিউরিক অ্যাসিডের অণু আমি কল্পনা করলাম, বা যৌগ যেটাই বলি। তো এর মধ্যে 2টা হাইড্রোজেন আছে না? 2টা হাইড্রোজেন কি আছে? পরমাণু। তারপর একটা সালফারের পরমাণু, তারপরে আছে কি 4টা অক্সিজেন পরমাণু। শুধুমাত্র স্পেসিফিক একটা অণুর মধ্যেই 2টা হাইড্রোজেন পরমাণু আছে, একটা সালফার পরমাণু আছে, 4টা অক্সিজেন পরমাণু আছে। তাহলে এতটি অণুর মধ্যে কয়টা হাইড্রোজেন পরমাণু থাকবে? আমরা একটু দেখি যে হাইড্রোজেন পরমাণু কয়টা বিদ্যমান? আচ্ছা, একটা অণুর মধ্যে 2টা হাইড্রোজেন আছে, তাহলে এতটা অণুর মধ্যে কতটা থাকবে? 2 × 6.146 × 10⁻21। তাহলে এখান থেকে আমি যদি একটু ক্যালকুলেশন করি তাহলে কত আসে? 6.146 × 10⁻21 × 2, এখান থেকে আসে 1.22 × 10⁻22 এতটা কি হাইড্রোজেন পরমাণু আছে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডের মধ্যে। তো এখান থেকে আমরা বলতে পারবো যে সালফার পরমাণু কয়টা আছে? আচ্ছা, একটা অণু সালফিউরিক অ্যাসিডের মধ্যে সালফার পরমাণু আছে কয়টা? একটা। তাহলে এতটি অণুর মধ্যে সালফার পরমাণু কয়টা থাকবে? এতটি থাকবে। তার মানে 6.146 × 10⁻21 টি। তো আমরা যদি এখন বের করি যে অক্সিজেন পরমাণু কয়টা আছে, তো অক্সিজেন পরমাণুর জন্য আমরা দেখি একটা অণুর মধ্যে 4টা অক্সিজেন পরমাণু আছে, তাহলে 4 × হবে 4 × 6.146 × 10⁻21। তো এখান থেকে আমরা একটু ক্যালকুলেশন করে বের করি, আসবে কত? 4 × 6.146 × 10⁻21। তো এখান থেকে আসতেছে 2.45 × 10⁻22। বুঝতে পারছি? তার মানে আমাকে যে কোনো একটা যৌগ দিয়ে বলতে পারে যে এই অণুর মধ্যে এই স্পেসিফিক পরমাণু কয়টা আছে, মানে এত গ্রামের মধ্যে কতটি পরমাণু আছে, কতটি অণু আছে, আমরা কি বের করতে পারবো? একদমই সহজ। ওকে, তো এবার আমরা আসবো যে গ্যাসের মোলার আয়তন। এটা একটু টাফ ছিল। ওকে, বুঝে দেই। তো এবার আমরা দেখবো যে গ্যাসের মোলার আয়তন কি জিনিস। গ্যাসের মোলার আয়তন, কোনো একটা গ্যাস, 1 মোল গ্যাস, 1 মোল গ্যাসীয় পদার্থ যতটুকু আয়তন দখল করে, 1 মোল গ্যাসীয় পদার্থ যতটুকু আয়তন দখল করে তাকে বলা হচ্ছে গ্যাসের মোলার আয়তন। তার মানে কি বললাম? 1 মোল গ্যাস, 1 মোল কোন একটা গ্যাস যতটুকু জায়গা দখল করে তাকে বলা হবে গ্যাসের মোলার আয়তন। তো এই গ্যাসের মোলার আয়তনটা আবার আমরা কি বের করতে হয় প্রমাণ অবস্থায়। কি বললাম?
প্রমাণ অবস্থায়। এই প্রমাণ অবস্থাটাকে আমাকে একটু বুঝতে হবে। তো প্রমাণ অবস্থা হচ্ছে আমরা বলি এসটিপি, এসটিপি অর্থাৎ স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার অর্থাৎ আদর্শ তাপমাত্রা এবং চাপ। তো এই এসটিপিতে ভলিউম কত পাই? ভলিউম অর্থাৎ আয়তন। আমরা আয়তন পাচ্ছি কোন একটা স্পেসিফিক এক মোল গ্যাসের আয়তন। এসটিপিতে অর্থাৎ স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার বা প্রমাণ অবস্থায় এক মোল গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার। 22.4 লিটার। আর যদি আমরা প্রেশার বা চাপটা বলি, যে চাপ এটাকে পি দ্বারা প্রকাশ করা হয়, তো প্রেশারটা হচ্ছে 1 atm অর্থাৎ 1 অ্যাটমসফেরিক প্রেশার। তো 1 অ্যাটমসফেরিক প্রেশার যদি হয়, আর এখান থেকে আমরা বলবো যে ভলিউম, প্রেশার আর হচ্ছে টেম্পারেচার। টেম্পারেচারকে টি দ্বারা প্রকাশ করা হয়, এটা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 273 কেলভিন। তো এই হচ্ছে প্রমাণ অবস্থা, এটাকে একসাথে বলা হয় প্রমাণ অবস্থা, এসটিপি স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। এবার আমরা দেখবো যে এসটিপিতে একটা ফর্মুলা আছে। তো ফর্মুলাটা আমি যদি একটু লিখি এখানে, যে মোল W ডিভাইডেড বাই M, তারপর হচ্ছে V অফ লিটার ডিভাইডেড বাই 22.4 লিটার, এটাও লিটার এককে হবে, আর এটা হবে কত? N ডিভাইডেড বাই N অফ A, N ডিভাইডেড বাই N অফ A। এখান থেকে আবার লেখা যায় SV, V অফ লিটার। আচ্ছা, এটা হচ্ছে একটা ফর্মুলা। তো এখানে কোনটা কি বোঝাচ্ছে? N হচ্ছে মোল আর W হচ্ছে গ্রাম এককে দ্রবের ভর, আর এটা হচ্ছে তোমার M হচ্ছে আণবিক ভর, M হচ্ছে কি আণবিক ভর। আর এখান থেকে আমরা যে V লিখলাম, এটা হচ্ছে লিটার এককে, ভিটা হচ্ছে কি লিটার এককে, গ্যাসের আয়তন, লিটার এককে গ্যাসের আয়তন। আর এখান থেকে যে আমরা বললাম N হচ্ছে অণুর সংখ্যা, আর N অফ A লিখলাম না, এটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। অ্যাভোগাড্রো সংখ্যা। আর অ্যাভোগাড্রো সংখ্যার মানটা কি 6.023 ইন্টু 10⁻23। আর এখান থেকে যে এসটা লিখলাম, এটা একটু পরে দেখবো বা অন্য ক্লাসে দেখবো, এটা হচ্ছে ঘনমাত্রা বা মোলারিটি। তো এখন আমরা যে ঐকিক নিয়মে যা ম্যাথ করেছি, সেইগুলা ম্যাথ আমরা এখন এই সমীকরণে বসাই করতে পারবো। তো এই হচ্ছে এসটিপি অর্থাৎ স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসারে আমরা ভলিউমটা কত কাউন্ট করব? এক মোল গ্যাসের আয়তন 22.4 লিটার, প্রেসারটা হচ্ছে 1 অ্যাটমসফেরিক প্রেসার, আর টেম্পারেচারটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 273 কেলভিন, 273 কেলভিন। ওকে, তো এখন আমরা কিন্তু চাইলে অঙ্কটা করতে পারি, কিছু অঙ্ক করতে পারি। যেমন এখানে দেওয়া আছে কি আদর্শ তাপমাত্রা এবং চাপে। আচ্ছা, একটু মুছে দেই, এটা একটু মুছে দেই, এখান থেকে অঙ্কটা করি। কি বলছে যে আদর্শ তাপমাত্রা ও চাপে 1 লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাসে কতটি অণু আছে?
তো আমরা কি জানি, এখানে কি কি একটা রিলেশনটা আমাকে দেখতে হবে। কি বলছে, আদর্শ তাপমাত্রা এবং চাপে 1 লিটার, মানে ভি এর সাথে সম্পর্ক আছে। আচ্ছা, ভি লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাসে কতটি অণু আছে? আচ্ছা, অণুর সাথে সম্পর্ক এন। তো এখন আমাকে একটু দেখতে হবে এটার সাথে সম্পর্ক এটা, এরকম না? তার মানে আমি চাইলে এইটুকু অংশ নিয়ে কাজ করতে পারি। কিভাবে দেখি, ভি of liter divided by 22.4 liter equal n divided by n of a। এইটুকু অংশ থেকে আমরা মানটা একটু বসায় দেই। কত লিটার বলছে? প্রমাণ আদর্শ তাপমাত্রা এবং চাপে, মানে আদর্শ তাপমাত্রা এবং চাপে 1 লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাসে কতটি অণু আছে। তো লিটার 1 লিটার, আর নিচে হচ্ছে 22.4 লিটার। ভি এর মান আমরা বসাইলাম। এখান থেকে আমাকে বের করতে হবে এন এর মান। এটাই হচ্ছে আমার কি, কার্বন ডাই অক্সাইডের অণুর সংখ্যা। তো এখানে বসাই 6.023 ইন্টু 10⁻23 অ্যাভোগাড্রো সংখ্যাটা বসিয়ে দিলাম। তো এখান থেকে যদি একটু ক্যালকুলেটর করি, তাহলে আমার কার্বন ডাই অক্সাইডের পরমাণু অণুর সংখ্যা আমাকে বের করতে পারবো। এখান থেকে একটু দেখি, 6.023 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই 22.4 লিটার। তো এখান থেকে আসতেছে 2.68 ইন্টু 10⁻22 এতটি কার্বন ডাই অক্সাইড অণু। তার মানে আমরা কিন্তু এই ফর্মুলা দিয়ে খুব সহজেই কোনো একটা স্পেসিফিক, অর্থাৎ মানে এসটিপিতে কোনো স্পেসিফিক একটা গ্যাসের অণুর সংখ্যা আমরা বের করতে পারি। তো এবার আমরা দেখব যে মূল এবং আণবিক সংকেত। মূল এবং আণবিক সংকেতের মধ্যে একটু রিলেশনটা একটু বলে দেই। মূল হচ্ছে, আমরা কি বললাম, যে কোনো একটা মৌলের পারমাণবিক ভর অথবা কোনো একটা অণুর আণবিক ভরকে যদি গ্রাম এককে প্রকাশ করা যায়, তাহলে যে পরিমাণ পাওয়া যায় সেটা হচ্ছে কি, 1 মূল। তাহলে আমরা যদি আণবিক সংকেত সম্পর্কেই না জানি, তাহলে মূল কি বের করতে পারবো না? বের করতে পারবো না। যেমন আমরা একটু আগে দেখছিলাম যে এই মূলকে বলা হচ্ছে, 1 মূলকে আবার একটা জিনিস বলা যায়, এটা একটু মুছে দিই। আচ্ছা, এটা একটু বলেই যে মূল এবং আণবিক ভরের মধ্যে যে সম্পর্কটা, আণবিক সংকেত, যেমন আমরা কি জানি যে ওয়াটার, পানি। তো এই পানি হচ্ছে, এটা কি আণবিক সংকেত, পানির আণবিক সংকেত, পানির আণবিক সংকেত। তো আমরা এটাকে যদি গ্রাম কি বলি, আণবিক ভরে যদি প্রকাশ করি, আণবিক ভর কত হবে? এর আণবিক ভর এর আগে বের করছিলাম, আণবিক ভর হচ্ছে 18। তার মানে আমরা বলতে পারি কি এক বাক্যে যে 18 গ্রাম পানি সমান 1 মোল পানি। 1 মোল কি পানি। আবার বলতে পারি কি 1 মোল পানি সমান 6.023 ইন্টু 10⁻23 পানির অণু বলতে পারি। আবার আমরা বলতে পারি কি হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত? হাইড্রোজেন এর পরমাণু, হাইড্রোজেন পরমাণু কয়টা? 2 ইন্টু 6.023 ইন্টু 10⁻23 এতটি। এখান থেকে বের করতে পারবো। তাহলে অক্সিজেনের ক্ষেত্রে আমরা কত বের করতে পারবো? অক্সিজেনের পরমাণু 6.023 ইন্টু 10⁻23, তাই না? আমরা কিন্তু আণবিক সংকেত জানলে, আণবিক ভরের মাধ্যমে প্রকাশ করে আমরা কিন্তু অনেক কিছু লিখতে পারি। যেমন 2 ইন্টু 6.023 ইন্টু 10⁻23, এটা করলে আসে 1.2046, 1.2046 ইন্টু 10⁻24 তার মানে আমরা কিন্তু আণবিক সংকেত থেকে আণবিক ভর পাইলাম, আণবিক ভর থেকে আমরা মূলে কনভার্ট করলাম, সেখান থেকে পরমাণুর সংখ্যা, অণুর সংখ্যা আমরা যা কিছু মন চায় বের করতে পারবো। তো এই 18 গ্রাম পানিকে বলা হয় কি জানেন? 18 গ্রাম পানিকে বলা হচ্ছে
গ্রাম, এটাকে বলা হচ্ছে একটা স্পেসিফিক নামে বলা হয়, এটা হচ্ছে মোলকে গ্রাম আণবিক ভরও বলা হয়। 18 গ্রাম পানি মানে হচ্ছে 1 গ্রাম আণবিক ভর পানি। 1 গ্রাম আণবিক আণবিক ভর পানি বা 1 মোল পানি, 1 মোল পানি। তার মানে গ্রাম আণবিক ভর আর মোল একই জিনিস, গ্রাম আণবিক ভর আর মোল একই জিনিস। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমি মোল, মোলারিটি এগুলা নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।